আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনান্স ও ব্যাংকিং এর টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায়, আমাদের অর্থের সময় মূল্য নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আমরা টাইপ 4 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করব। আমাদের টাইপ 4 এর বিষয়বস্তু আমরা রেখেছি অর্থের ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্য নির্ধারণ করা। এটা যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এই টাইপ 4-এ আমরা 92 থেকে 111 নম্বর সিরিয়াল পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা একটু খেয়াল করে দেখি আমাদের 92 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। বলা হয়েছে যে কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে। দেখো, আমরা যখন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে যাব তখন আমাদেরকে দেখতে হবে যে আমি কি সরল সুদে বিনিয়োগ করছি নাকি চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করছি। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে সর্বদাই সবচেয়ে বেশি লাভজনক হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ, এবং এই চক্রবৃদ্ধি সুদের মধ্যেও অনেকগুলো ভাগ রয়েছে, অনেকগুলো ওইটাকে কি বলে, অনেকগুলো সেগমেন্ট রয়েছে। এর মধ্যে মাসিক চক্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। তার কারণ মাসিক চক্রবৃদ্ধিতে বছরে চক্রবৃদ্ধি হবে 12 বার, ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে বছরে চক্রবৃদ্ধি হবে 4 বার, ষান্মাসিক চক্রবৃদ্ধিতে বছরে চক্রবৃদ্ধি হবে 2 বার, বার্ষিক চক্রবৃদ্ধিতে বছরে চক্রবৃদ্ধি হবে 1 বার। তার মানে যতবার চক্রবৃদ্ধি হবে তত আমার জন্য ভালো, তত বেশি আমি টাকা পাবো। তাহলে ভাই সবচেয়ে বেশি চক্রবৃদ্ধি যেহেতু মাসিক চক্রবৃদ্ধিতে হয়, তার মানে আমাদের জন্য মাসিক চক্রবৃদ্ধিটাই সবচাইতে বেশি ভালো। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 93। 93 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কত। কিছুক্ষণ আগে আমরা বললাম এম এর মান হচ্ছে 12। 94 নম্বর প্রশ্নটাও আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কত? এম এর মান 2। অর্ধবার্ষিক মানে অর্ধেক বছরে একবার, বাকি অর্ধেক বছরে আরেকবার। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 2 বার। এরপরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 95। 95 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে, 95 নাম্বার প্রশ্নে কি বলেছে? চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে আমার ভবিষ্যৎ মূল্যের পরিমাণ বেশি হবে বা ভবিষ্যৎ মূল্যটা বেশি হবে। 96 নাম্বার প্রশ্নে বলেছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদের হারকে কত দিয়ে ভাগ করতে হবে? অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে সুদের হারকে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন? আমাদের সরল সুদের সূত্রের সাথে চক্রবৃদ্ধি সুদ ম্যাচ করার নিয়ম হচ্ছে যেখানে যেখানে আই থাকে ওইখানে এম দ্বারা ভাগ করতে হয়। সরল সুদের সূত্রে যেখানে যেখানে এন থাকে সেইখানে এম দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমি যেহেতু সুদের হারকে চক্রবৃদ্ধির সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে ওই চক্রবৃদ্ধিটা যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে সুদের হারকে আমি ভাগ দিব 2 দিয়ে, কারণ সেক্ষেত্রে এম এর মান হচ্ছে 2। চলে যাব প্রশ্ন নাম্বার 97। 97 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো। বলা আছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কোনটি নির্ণয় করা হয়? চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে অর্থের বর্তমান মূল্য থেকে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে অর্থের বর্তমান মূল্য থেকে আমরা কি করি? ভবিষ্যৎ মূল্যটা নির্ধারণ করি। ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান 4 বার, তার কারণ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে প্রতি 3 মাস পর পর একবার চক্রবৃদ্ধি, তাই না? তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 তারপরে হচ্ছে 12, তাই না? এরকম করে আমি 12 পর্যন্ত সিরিয়াল করলাম। আচ্ছা, ওই পর্যন্ত দেখা যাবে না, আমরা এই জায়গায় আসি। মনে করো এখান থেকে আমি সিরিয়াল করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই না? আমি কি বলছি ভাইয়া? প্রতি 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হবে। তাহলে এই 3 মাসে একবার চক্রবৃদ্ধি, আবার 1 2 3 এই 3 মাসে একবার, 1 2 3 এই 3 মাসে একবার, আবার 1 2 3 এই 3 মাসে একবার। তাহলে মোট চক্রবৃদ্ধি হচ্ছে কয়বার? একবার,
2 বার 3 বার 4 বার, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ী জনাব মতিন, এই জনাব মতিনের কি কাহিনী দেখি আমরা। বলেছে ক্ষুদ্র ব্যবসায়ী জনাব মতিন মাসিক 10% সুদে 2000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন। 2 বছর পরে তিনি কত টাকা পাবেন? 2 বছর পরে, তার মানে এফবি সমান সমান সূত্র কি? পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। যেহেতু এখানে বলছে মাসিক 10%, এই কি বলছে ভাইয়া, এখানে আমাকে বলে দিছে মাসিক 10%, তার মানে বোঝাই যাচ্ছে এখানে চক্রবৃদ্ধি হবে, এবং মাসিক চক্রবৃদ্ধি হওয়ার কারণে এখানে আমরা 12 দিয়ে ভাগ করব, আবার এম দিয়ে দিব, এটার নিচে এম দিয়ে দিব, মান বসানোর সময় 12 দিয়ে ভাগ করব, আর এখানে এম দিয়ে গুণ করব। কত দেওয়া আছে ভাই? পিভি দেওয়া আছে 2000 টাকা, 2000 1 যোগ সুদের হার 10% 0.10, এম হচ্ছে 12 বার, এরপরে হচ্ছে এখানে মেয়াদ কত বছর? মেয়াদ হচ্ছে 2 বছর, 2 ইন্টু 12। সূত্রের মধ্যে আমরা মান বসানোর পরে 2000, এইটুকু আমরা একসাথে ক্যালকুলেশন করে ফেলতে পারলে ভালো। 0.10 ডিভাইড বাই 12, তারপর হচ্ছে যোগ হচ্ছে 1, তাহলে এখানে আমার আসবে হচ্ছে 1.0083333, এটা হচ্ছে 12 দুগুণে 24, পাওয়ার হচ্ছে 24 দিতে হবে। তাহলে এটাকে যদি আমরা 1.00831 বা 8333 পাওয়ার হচ্ছে কত 24 এতটুকু করি, তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে 1.220381। গুণ করতে হবে 2000-এর সাথে, 2000-এর সাথে গুণ করলে আমার এখানে আসবে কত? আসবে হচ্ছে 2440.7, 2440.7। এখানে কাছাকাছি উত্তর কি আছে? এই যে 2440ই আছে। তাহলে উত্তর কি হবে? 99 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 100 নাম্বারে। 100 নাম্বার প্রশ্নে বলেছে সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কত হবে? সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমার এম এর মান কত হবে, তাই না? 360 ডিভাইড বাই 7, তাহলে কত? 52 বার হবে, তাই না? এই এম এর মান কত হয়? এম এর মান হয় 52। মনে রাখবা সাপ্তাহিক চক্রবৃদ্ধি, কি চক্রবৃদ্ধি? সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমার এম এর মান কত হবে? এম এর মান হবে হচ্ছে 52। তার কারণ কি দেখো, একটু খেয়াল করে দেখো, আমি 7 দিন পর পর চক্রবৃদ্ধি, সাপ্তাহিক মানে কি 7 দিন না? 7 দিন পর পর তুমি যদি চক্রবৃদ্ধি করো, আমার বছরের দিন কয়টা? 365 দিন, 365 দিন, তাই না? 365 দিনকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, তুমি দেখবা 52 সামথিং আসবে আর কি। তাহলে বছরে এই জিনিসটাই রোলিং করবে কয়বার? 52 বার। তাহলে উত্তর কত? সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান হবে 52 বার। এরপরে 101 নম্বর প্রশ্নের দিকে তাকাই। মাসিক সঞ্চয়ে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। মাসিক সঞ্চয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন সুদের হার জানার কারণে, কিস্তির মেয়াদ জানার কারণে, বার্ষিক কিস্তির সংখ্যা জানার কারণে। তাহলে উত্তর কি? উত্তর 1, 2, 3, তিনটাই আমাদের উত্তর, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব 101-এর পরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 102। 102 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে একাধিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বাট্টাকরণের মাধ্যমে কোনটি নির্ণয় করা যায়? মনে রাখবা, বাট্টাকরণের মাধ্যমে আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করি। কি নির্ণয় করি ভাইয়া? বাট্টাকরণের মাধ্যমে আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করি। তাহলে একাধিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বাট্টাকরণের মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হয়। আচ্ছা, 103-এ কি বলছে? ব্যাংকে টাকা জমা রাখলে কিসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হবে? আমরা যদি ব্যাংকে টাকা জমা রাখি ভাইয়া, আমরা যদি ব্যাংকে টাকা জমা রাখলে আমাদের চক্রবৃদ্ধি হবে কিসের ভিত্তিতে? তাহলে দেখো, আমাদের এই ক্ষেত্রে সুদের হারটা হবে কিসের ভিত্তিতে? চক্রবৃদ্ধিতে আমাদের হবে মাসিক ভিত্তিতে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 104 নম্বর প্রশ্নে। বলা আছে বাট্টার হার কমলে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পাবে।
বর্তমান মূল্য বেশি হবে, বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে, তারপরে কি বলছে বর্তমান মূল্য কম হবে। দেখো বাট্টার হার বা বাট্টাকরণ পদ্ধতিতে আমরা কি করি, অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করি। তাহলে বাট্টার হার যদি বেশি হয় তাহলে বর্তমান মূল্যটা কি হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে। আর যদি বাট্টার হার কম হয় তাহলে আমার ভবিষ্যৎ মূল্যটা বেশি হবে। তাইলে আমার বাট্টার হার কমলে ভবিষ্যৎ মূল্য কি হবে, সরি, বাট্টার হার কমলে আমার বর্তমান মূল্য কি হবে, আমার বর্তমান মূল্যটা বেশি হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি আমাদের 105 নম্বর প্রশ্নে কি বলেছে। প্রশ্ন নাম্বার 105 বলা আছে বাট্টাকরণ প্রক্রিয়া বলতে কি বোঝায়। দেখো বাট্টাকরণ প্রক্রিয়া বলতে আমরা একটা জিনিসকে বুঝি, সেটা হচ্ছে আমার অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা, ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার যে প্রক্রিয়াটা বা যে পদ্ধতিটা, এটাকে আমরা কি বলি, বাট্টাকরণ বলি। এর পাশাপাশি সুদ আসলকে সুদের হার দ্বারা ভাগ করার যে প্রক্রিয়াটা, ওইটাকেও কিন্তু আমরা আসলে বাট্টাকরণ বলি। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 আছে হচ্ছে গ নাম্বারে, তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে গ। এরপর আমরা চলে যাব 106 নাম্বার প্রশ্নে। বলা আছে জনাব শিমুল একজন ব্যবসায়ী, তিনি মাসিক 3% সুদে 2000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা করেন। এখানে এম এর মান কত? ভাইয়া কি বলছে দেখো, বলছে যে জনাব শিমুল সে কি করে, সে হচ্ছে মাসিক 3% সুদে 2000 টাকা 2 বছরের জন্য জমা রাখেন। তাহলে এই জায়গায় সে যেহেতু সুদটা মাসিক ভিত্তিতে পাচ্ছে, তার মানে এখানে আমি বলতে পারি এম এর মান হচ্ছে 12 বার। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে খ, 12 বার। মিস্টার বাশার নদিয়া ব্যাংকে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে 5 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখেন। এক্ষেত্রে এম এর মান কত? ভাই দেখো অর্ধবার্ষিকের ক্ষেত্রে এম এর মান হয় হচ্ছে 2 বার। এম এর মান কত হয়? এম এর মান হয় হচ্ছে 2 বার। তাহলে 107 নম্বর প্রশ্নের উত্তর কত হবে? 107 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 107 নম্বর প্রশ্নের উত্তর হবে 2 বার। চলে যাব 108 এবং 109 নম্বর প্রশ্নে। 108 এবং 9 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে মিস্টার নাইম সঞ্চয়ের সুযোগ সম্পর্কে অনুসন্ধান চালিয়ে দেখলেন যে একটি আর্থিক প্রতিষ্ঠান ত্রৈমাসিক ভিত্তিতে শতকরা 10% হারে চক্রবৃদ্ধি সুদ দিবে। এতে আকৃষ্ট হয়ে 10,000 টাকা 2 বছরের জন্য জমা রাখলেন। এখন আমার প্রশ্নে জানতে চাইছে 2 বছর পর নাইম কত টাকা পাবে, তাই না? 2 বছর পর, তার মানে আমাকে বের করতে হবে ভবিষ্যৎ মূল্য, তাই না? ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আই। যেহেতু এখানে একটা ত্রৈমাসিক চক্রবৃদ্ধির কথা বলছে, তার মানে ডিভাইড বাই এম, এন ইন্টু এম। আচ্ছা, এখন আমার পিভি কত ভাইয়া? আমি বিনিয়োগ করছি কত টাকা? 1 2 3 4 10,000 টাকা। সূত্রের 1। সুদের হার কত পার্সেন্ট বলছে? সুদের হার বলছে শতকরা 10 টাকা হারে, তাহলে সুদের হার হচ্ছে 10%, 0.1। এম এর মান ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান হচ্ছে 4 বার, তাহলে এম এর মান 4। এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, 2 বছরের অঙ্ক, তাহলে 2 ইন্টু 4। আরেকবার যাই, 10,000 এইটুকু ক্যালকুলেশন করলে আমার আসবে হচ্ছে 0.10 ডিভাইড বাই 4 যোগ হচ্ছে 1। তাহলে এই পর্যন্ত গুণ করলে আমার আসবে হচ্ছে 1.025, 4 দুগুণে 8, 10,000 ইন্টু 1.025 টু দি পাওয়ার 8 করলে আমার এখানে আসে হচ্ছে 1.2184 আরো অনেকগুলা কিছু। তাহলে 10 গুণ 10,000 করলে তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে 12,184। 12,184 কই আছে? ঘ নাম্বার। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আমাদের প্রশ্নের উত্তর কি? ঘ। এরপরে বলা আছে যদি প্রতিষ্ঠানটি মাসিক 12% হারে, এই একটু আগে তো আমরা দেখলাম ত্রৈমাসিক ভিত্তিতে 10%, এটা বলে নেই,
বলছে যদি প্রতিষ্ঠানটি মাসিক 12% হারে সুদ দিত এবং সে যদি টাকাটা 5 বছরের জন্য জমাইতো, সেই ক্ষেত্রে আমার প্রাপ্ত অর্থের পরিমাণ কি হইতো, তাই না? তাহলে আবার একটা এফবি সূত্র, এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইড বাই এম, এন ইন্টু এম। আচ্ছা, টাকা কিন্তু একই আছে, আসল কত? আসল হচ্ছে 10,000, 10,000ই থাকলো। এক, সুদের হারটা চেঞ্জ হয়ে গেছে, সুদের হার এখন কত হয়ে গেছে? 12 হয়ে গেছে, তাই না? তাহলে 0.12 চক্রবৃদ্ধিতে, মাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান হচ্ছে 12 বার। তাহলে এখানে এম এর মান হচ্ছে কি? 12। কয় বছর বলছে? 5 বছর। নাম্বার অফ ইয়ার হচ্ছে 5, আর এম এর মান তো 12 আমরা জানি। তাহলে আবার দেখো 10,000, এইটুকুর কাজ আগে আমরা শেষ করে নিব। 0.12 ডিভাইডেড বাই 12 যোগ হচ্ছে 1, কলি জায়গায় আসবে হচ্ছে 1.01, আর হচ্ছে 5 12 60। আচ্ছা, এরপরে বাকিটুকু আমরা এই পাশে লিখি। 10,000 ইন্টু 1.01 ইন্টু 5 12 60 করলে তাহলে জায়গায় আসবে হচ্ছে 1.81666 সামথিং আসবে। তাহলে এটার সাথে গুণ করে দিব, গুণ 10,000। তাহলে এই জায়গায় আসবে হচ্ছে 18,166। 18,166 কই আছে? 18,166, 18,166, 18,161। আচ্ছা, কাছাকাছি যেহেতু এটাই আছে, আমরা এটাই নিয়ে নিলাম। হ্যাঁ, আমি কিন্তু কি বলছিলাম ভাই, যে দশমিকের কারণে আমাদের সংখ্যার কি হয়ে যাবে? কিছুটা এদিক সেদিক হয়ে যাবে। হ্যাঁ, 10 টাকা, 15 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকার একটা গ্যাপ চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে তুমি দেখবা যে তোমার কাছাকাছি উত্তর কোনটা আসে। যেমন আমি ক্যালকুলেশন করলাম, আমার আসলো 18,166। এটা আসছে কিন্তু পুরোপুরি এই দশমিকটার কারণে, এই দশমিকের কারণে। তো আমি করলাম, আমার আসলো 18,166। 18,166 তো প্রশ্নে নাই, আছে? নাই। কিন্তু সবচেয়ে কাছাকাছি কোনটা আছে? সবচেয়ে কাছাকাছি আছে 18,161। তাহলে এটাই আমার উত্তর। তাহলে কি এটাই আমার উত্তর? ওকে, আমি আমাদের নিচে লিখে দিচ্ছি, নিকটতম উত্তরটি ধরে নেওয়া হলো। ওইটা না বললেও হইতো আর কি এই কথাটা। ওকে, তাহলে 119 পর্যন্ত, 109 পর্যন্ত আমরা বুঝলাম, তাই না? তাহলে চলে যাব 110। 110-এ কি বলছে? এম দ্বারা কি প্রকাশ করা হয়? এম দ্বারা বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা প্রকাশ করা হয়, তাই না? ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হলে 2 বছরে কতবার চক্রবৃদ্ধি হবে? ভাইয়া কি বলছে? বলছে যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হয় তাহলে 2 বছরে কয়বার চক্রবৃদ্ধি হবে? ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে বছরে চক্রবৃদ্ধি হয় 4 বার। আমাকে বলছে 2 বছরে, তাহলে আরো 4 বার। তাহলে মোট কয়বার হবে? মোট হবে হচ্ছে 8 বার। তাহলে মোট চক্রবৃদ্ধি হবে কয়বার? চক্রবৃদ্ধি হবে হচ্ছে 8 বার। চলে যাব প্রশ্ন নাম্বার 113। 113 নাম্বার প্রশ্ন। ও না, এই পর্যন্তই এই টাইপটা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এই পর্যন্তই এই টাইপটা ছিল আমাদের। তাহলে হ্যাঁ, আমাদের টাইপ 4 তাহলে এই পর্যন্তই ছিল। টাইপ 4-এ কত থেকে ছিল? হ্যাঁ, 111 পর্যন্তই ছিল। তাহলে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে একদম এই অধ্যায়ের শেষের যে টাইপটা আছে, অর্থাৎ টাইপ 5 প্রকৃত সুদের হার, আমরা ইনশাল্লাহ এই পর্বটা আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের সবাইকে টাইপ 5-এর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।